এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ আপনারা জানেন, আবহাওয়া দপ্তরে এরকম কোনো খবর ছিল না যে 20 তারিখ 21 তারিখ কোনো রকম আবহাওয়ার খারাপ থাকবে, এরকম কোনো মেসেজ থাকলে আবহাওয়া দপ্তর জানিয়ে দেয় এবং সেই অনুযায়ী মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়। কিন্তু যেহেতু এরকম কোনো মেসেজ ছিল না, আকস্মিক 10-15 মিনিট একটা টর্নেডো ঠিক ওই জায়গাটাই ঘটে গেছে। কারণ আবহাওয়া ভালো দেখে ওই ট্রলারে 17 জন ছিল, তারা কিন্তু মাছ মারার জন্য অলরেডি বেরিয়ে পড়েছিল ফিশিংয়ের জন্য। এবং যেটা শোনা গেছে যে মেন আপনার ট্রলারের যে মাঝি, সে দেখেছে যে আবহাওয়া ভালো আছে, সে এবং বাকি যে 8 জন তারা কিন্তু একসঙ্গে ভিতরে কেবিনে ছিল, বাকিরা ফিশিংয়ের জন্য উপরে ছিল। হঠাৎ করে এটা হওয়ার জন্য এটা মাঝির নতুন মাঝি হতে পারে, তার যে একটা ধারণা যে যখন ঢেউটা আসে ট্রলারের মুখটা একটু ঘুরিয়ে নেওয়া, যাতে কোনো সাইডে বা যেটাকে আমরা বলি ট্রলারের পেট, তাতে এসে ধাক্কাটা না মারে। কিন্তু সে যেহেতু নতুন মাঝি বা অন্য কোনো কারণবশত সে হয়তো বুঝতে পারেনি হঠাৎ করে এটা হবে, তার জন্য কি হয়েছে, ধাক্কাটা মারার জন্য ট্রলারটা একেবারে উল্টেই গেছে। উল্টে যাওয়া একেবারে 2 সেকেন্ডের ব্যাপার। যদি একটু সময় দিত, আস্তে আস্তে ডুবতো, তাহলে হয়তো যারা কেবিনের ভিতরে ছিল বুঝতে পারতো, তারা কিন্তু এক এক করে বেরিয়ে আসতো, বা যারা উপরে ছিল তারা কিন্তু কেবিন থেকে ওদের বের করে নিত। কিন্তু এই বুঝতে না পারার জন্য এটা একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। একটা 19 বছরের ছেলে আছে সৌরভ, এবং যেটা শোনা গেল যে এই প্রথম সেই মাছ মারতে গেছে। তার বাবা মার কান্না দেখে সত্যি ভাবা যায় না যে আমরা যারা বাঙালিরা ভাতে মাছে থাকি, যাকে বলে মাছে ভাতে খেয়ে পড়ে বেঁচে থাকে আমাদের জন্য, তারা তাদের জীবিকা, এই ধরনের জীবিকার সঙ্গে যুক্ত হয়ে আজ এই বিপর্যয়টা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে বন্যা, মেদিনীপুরে সহ বীরভূম, সেখানে তিনি থেকে আছেন এবং সেই বন্যা কবলিত মানুষের পাশে নিজে সেই জলের মধ্যে দাঁড়িয়ে বন্যা যারা কবলিত তাদেরকে সেখান থেকে ত্রাণের ব্যবস্থা করছে আধিকারিক দিনে। কিন্তু সেখান থেকে তিনি ডিএমকে অর্ডার দিলেন যে তুমি এটা দেখো কোথায় কিভাবে এই মৎস্যজীবী পরিবারদের পাশে থাকা যায়। আমরা জীবনের ক্ষতিপূরণ দিতে পারি না, কিন্তু সেই পরিবারের একটা ইনকামি মানুষ চলে যাওয়ার পরে পরিবারের যে ক্ষতি হয় অর্থনৈতিক, তাদের প্রত্যেকেরই কারো বাবা আছে। যেটা শোনা গেল যে মেন মাঝি ছিল, সেই মাঝি তার একটা ছোট্ট ছেলে 7-এ পড়ে, স্ত্রী অন্যত্র চলে গেছে, বৃদ্ধ মা, সেই 7-এ পড়া বাচ্চাটাকে নিয়ে এসেছিল মা। এর মতন যন্ত্রণার পিছনে একমাত্র গার্জেন একটা 7-এ পড়ার বাচ্চা। আর একজনকে দেখলাম যার 2টো বাচ্চা কেজি স্কুলে পড়ে, সেও মারা গেছে। সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে এই পরিবারের পাশে আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে আমাদের যে আধিকারিকরা আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে বিডিও, আমাদের ওখানে কাকদ্বীপের যে বিডিও রিক, তিনি খুব একজন কার্যকরী অফিসার, জেলার এডিস ছিল এর আগে, সে খুব দক্ষতার সঙ্গে এবং এপিও যে ওখানটায় আছে একদম সহানুভূতির সঙ্গে তাদের পাশে আছে প্রথম থেকে। আমাদের সাংসদ বাপি হালদার মহাশয়, আপনারা শুনে থাকবেন যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের সাংসদ সম্মানীয় অভিষেক ব্যানার্জি, বাপি হালদারের মাধ্যমে এই দুর্গত পরিবারদের পাশে তাদের পরিবারের চেক পাঠিয়ে দিয়েছে। সেখানে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, সম্মানীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ছিলেন, আমাদের সহকারী সভাধিপতি সুমন্ত মালী মহাশয় ছিলেন, এবং কাকদ্বীপের এমএলএ মন্টুরাম পাখিরাও সঙ্গে ছিল। এছাড়া অন্যান্য জনপ্রতিনিধিরা সেই পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছে এবং আমাদের সাংসদ সম্মানীয় অভিষেক ব্যানার্জির তরফ থেকে যে অর্থ তাদের পরিবারের কাছে পৌঁছে দিয়েছে, এই অর্থ দিয়ে সাহায্য এর আগে আমরা দেখেছি। 11 সালের আগে বামফ্রন্টের রাজত্বকালে আমরা দেখেছি যে
কোনোভাবে এই দুর্গত পরিবারদের পাশে কেউ দাঁড়াতো না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন থেকে এসছেন এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি যখন থেকে দায়িত্বে এসছেন, সরকারি দায়িত্বে, তখন থেকে কিন্তু প্রাণের ক্ষতি কেউ কখনো দিতে পারে না, কিন্তু তাদের যাতে না অকুলে ভেসে যায় পরিবারগুলো, তাদের পাশে অর্থনৈতিকভাবে এবং সামগ্রিক সব রকমভাবেই তাদের পাশে দাঁড়িয়েছে। এর মধ্যে আপনারা জানেন যে বাসন্তীর একটি ছেলে হরিয়ানায় গেছিল কাজ করতে, কাগজ পোড়ানোর কাজ করতে, ব্রিফ খেয়েছে এই সন্দেহে তাকে কিন্তু পিটিয়ে মারা হয়েছিল। সেই পরিবারের পাশে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি সেখানেও চেক পাঠিয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই পরিবারের তার যে স্ত্রী এবং 3 বছরের একটি বাচ্চা আছে, কন্যা সন্তান, সেই মেয়ের ব্যবস্থা করে দিয়েছে। ইনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। প্রত্যেকের জন্য তার আলাদা মায়া আছে, তার অতন্দ্র প্রহরীর মতন। আমরা তো মনে করি দিন রাত 24 ঘন্টা তিনি ঘুমান না। প্রতিটি রাজ্যের আমাদের প্রতিটি কোনায় কোনায় কোথায় কোন মানুষ দুর্গত, কে কোন বিপদে পড়েছে, প্রতি মুহূর্ত তার পরিবারের পাশে পৌঁছে গেছে এবং আমরা তারই এক একটা চোখ তিনি যেভাবে দেখান, আমরা তারই হাত ধরে তারই মতো চলার চেষ্টা করি। এই দুর্গত পরিবারের পাশে যেমন আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তেমনি আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি আছে, আর আমরা তার কর্মচারী যারা, তাদের সৈনিক যারা, আমরা তাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। নিয়ত চেষ্টা করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রতিটি ট্রলারে কিন্তু লাইফ জ্যাকেট আছে এবং ট্রলারে যাওয়ার আগে তাদেরকে কিন্তু আমরা আবহাওয়া দপ্তরের খবরটা নিয়ে তাদেরকে সমুদ্রে পাঠানো হয়। তার সঙ্গে প্রতি মুহূর্তে চেক করা হয় তাদের ঠিক এই সমুদ্রে যাওয়ার মতন উপযুক্ত শারীরিক এবং যে সরঞ্জামের প্রয়োজন সেগুলো আছে কিনা দেখে নিয়ে তবে কিন্তু সমুদ্রে ছাড়া হয়। আধিকারিক সহ জনপ্রতিনিধি বা মৎস্যজীবী ডিপার্টমেন্টের যে সংগঠন আছে, সতীনাথ মুখোপাধ্যায় ওদের সংগঠনের প্রধান, তিনিও কিন্তু এটা দেখে নিয়ে তবে ছাড়েন এবং আমরা সেভাবেই চালানোর চেষ্টা করছি যাতে এই রকম বিপর্যয় ভবিষ্যতে না ঘটে। ডিভিসির জল, এটা তো আপনারা দেখেছেন যে এর আগে 2009-এর আগে মনে হয় এত জল একসঙ্গে কোনোদিন ডিভিসি ছাড়েনি। এটা ডিভিসির ইচ্ছাকৃত। কেন্দ্র সরকার কিন্তু 21-এর নির্বাচনে হারার পরে, 24-এর নির্বাচনে হারার পরে বাংলাকে জব্দ করার জন্য আপনারা দেখেছেন নানাভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবাস প্লাসের টাকা বন্ধ করেছে, 100 দিনের টাকা বন্ধ করেছে, তাতেও যাতে তবুও মানুষ কোনোভাবে তাদের দিকে ঘুরছে না, কারণ তাদের অত্যাচারী মনোভাব, তাদের সাম্প্রদায়িক মনোভাবের জন্য। তাই তারা চাইছে মানুষকে মমতা ব্যানার্জির থেকে মুখ ঘোরানোর জন্য কিভাবে পশ্চিমবাংলার মানুষকে ক্ষতি করা যায়, এই টার্গেট নিয়ে তারা কিন্তু প্রতি মুহূর্ত লড়াই চালিয়ে যাচ্ছে। ডিভিসির জল আমার সাউথে না এলেও আমার পশ্চিমবঙ্গের তো মেদিনীপুর সহ বাঁকুড়া সহ পাশাপাশি যে জেলাগুলো আছে তার ক্ষতি করে যাচ্ছে। পশ্চিমবঙ্গের একটা কোনায় পৌঁছানো মানে কোনো একটা জেলা কিন্তু তার থেকে বাদ পড়ে না, প্রত্যেকের ওপর তার এফেক্ট পড়ে। আজকের যে অতি বর্ষণ হচ্ছে, আজকের যদি ডিভিসির এই অতিরিক্ত জল না ছাড়তো তাহলে কিন্তু রাজ্য সরকারের যতটুকু ফান্ড আছে সেই ফান্ড নিয়ে কিন্তু আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার পাশে দাঁড়াতো। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমার রাজ্য সরকারের যথেষ্ট অর্থ কম, কারণ কেন্দ্র যে টাকা তুলে নিয়ে যায় জিএসটির মাধ্যমে, যেটা রাজ্যের ন্যায্য পাওনা সেটা কিন্তু দেয় না। তার সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন আপনারা 100 দিনের কাজের টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে যে সাধারণ লেবাররা ছিল। ঘরের টাকা কেন্দ্র সরকার দেয়নি আবাস প্লাসের, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে ডিসেম্বর থেকে সেই ঘরের টাকা দেওয়া শুরু করবে এবং অলরেডি সে প্রসেসিং শুরু হয়ে গেছে। আমাদের আধিকারিকরা ভীষণ ব্যস্ত সেই আবাস প্লাসে পিএমওয়াইয়ের ঘরের টাকা দেওয়ার জন্য। সেই জায়গা থেকে যদি ডিভিসির এই জল যদি না ছাড়তো তাহলে কিন্তু রাজ্য সরকার প্রতিটি জেলার দিকে যথেষ্ট নজর দিতে পারতো, তার যতটুকু ফান্ড ছিল সেটুকু দিয়ে। এর জন্য যে ওই জেলায় প্রভাব পড়েছে আর আমার জেলায় প্রভাব পড়বে না এটা বোধহয় নয়, প্রভাব কিন্তু সর্বত্র পড়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব
দুর্গা পুজো, শারদীয়া আপনারা জানেন সারা বছর আমাদের শুধু পশ্চিমবঙ্গের মানুষ যারা পশ্চিমবঙ্গে বসবাস করে তারা নয়, প্রবাসী যারা ভারতবর্ষের বাইরে বসবাস করে তারা প্রত্যেকে কিন্তু এই দুর্গা পুজোটাকে তাদের প্রাণের পুজো, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য এটাকে ধরে রাখার চেষ্টা করে। এবং আপনারা দেখেছেন কুমোরটুলি থেকে কিন্তু আজ বিদেশে কিন্তু প্রচুর প্রতিমা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে বাংলা কিন্তু একটা যন্ত্রণায় আছে। এই যে ম্যানমেড যে এই ডিবিসির জল ছাড়া, তার জন্য আমরা দেখেছি প্রতি মুহূর্তে সেই সব জেলা মেদিনীপুর, বাঁকুড়া, সেই সব জেলার যে ব্যবসায়ীরা তারা পুজোর ব্যবসা করার জন্য যে মার্কেটিং করেছিল বিজনেসের জন্য, তাদের কিন্তু সেই ব্যবসাটা বন্ধ হয়ে গেল 1 বছরের জন্য। এই ডিবিসির জল ছাড়ার জন্য বন্যা হয়েছে। বন্যা পরিস্থিতিতে আপনি জানেন যে প্রত্যেকের ঘরে সমগ্র সামগ্রী একতলা ছাদ জলের নিচে। তাহলে পুজোটা তাদের কিন্তু আর উপলব্ধির মধ্যে নেই। এখন জীবন জীবিকা বেঁচে থাকাটাই একটা লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই জল সরে যাওয়ার পরে আপনারা জানেন ডেঙ্গু দেখা দেবে, ম্যালেরিয়া দেখা দেবে, সাপের উপদ্রব দেখা দেবে। সেখানে উৎসবের কথা ভুলে গেছে। তো উৎসব মানে বাঙালির উৎসব, সকলের উৎসব। সেখানে আমার এই জেলাগুলো যেখানটায় উৎসব থেকে যন্ত্রণায় আছে, জীবন জীবিকার যন্ত্রণা, বেঁচে থাকার যন্ত্রণায়, সেখানে সত্যি এবারে দুর্গোৎসবটা, শারদীয়টা আমাদের কাছে আনন্দের থেকে দুঃখ বহন করে নিয়ে এসছে। তবুও যেসব জেলায় পৌঁছায়নি এবং যেখানে মানুষ এই কষ্টের মধ্যে আছে, তারা সবাই দুর্গোৎসবটাকে, শারদীয়াকে উপভোগ করুক, ভালো থাকুক, তাদের দীর্ঘায়ু কামনা করি। পক্ষ থেকে, আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে আমরা চাই সবাই এই দুর্গোৎসবটাকে উপভোগ করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। থ্যাংক ইউ।